আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক দেশ, তার কাছে রয়েছে B2 বম্বারের মতো বোমারু বিমান, F-35, F-22 এর মতো শক্তিশালী যুদ্ধ বিমান, রয়েছে আধুনিক অনেক অস্ত্র যা অন্যান্য দেশ এখনো আবিষ্কারও করতে পারেনি। সেই বিশাল অস্ত্র নিয়ে আজ থেকে কয়েক মাস পূর্বে যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, একবারের জন্য তারা কি ভেবেছে আজকের পরিস্থিতি তাদের মোকাবেলা করতে হবে? দ্রুত সময়ে হামলা, দ্রুত সময়ে ফলাফল এবং ইরানকে দুর্বল করা, এই পরিকল্পনা নিয়ে আক্রমণ করার পর আজকে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে তারাই যেন ফেঁসে গেছে। যে কোনো উপায়ে এই যুদ্ধ থেকে তারা বেরিয়ে আসতে চায় বড় ধরনের সফলতার ফলাফল। সামরিক হামলা করলে তার পরিণতি আরও শক্তিশালী খারাপ হতে পারে, এমন আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্প এইবার ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প এইবার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প স্পষ্টভাবেই হুঁশিয়ারি দিয়েছেন, কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা বা বিমানবন্দর কোম্পানি বা সরকারি বেসরকারি যে কোনো কোম্পানি যদি ইরানের সঙ্গে কোনো ধরনের লাইফ লাইন শেয়ার করে বা কোনো ধরনের সহযোগিতা করে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি তাদের ভোগ করতে হবে। মানে নিষেধাজ্ঞা এখন শুধু ইরানের বিরুদ্ধে নয়, ইরানের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের উপরও তারা প্রয়োগ করবে। দেখুন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের যে সেকেন্ডারি স্যাংশন রয়েছে তার থেকেও আগে গিয়ে যুক্তরাষ্ট্র এখন প্রয়োগ করছে। পূর্বে শুধুমাত্র এমন কিছুর উপরই নিষেধাজ্ঞা ছিল যেগুলো ইরানকে সামরিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে কার্যকর হয়, তবে এখন সেই নিষেধাজ্ঞার পরিধি সর্বাত্মক বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের অভ্যন্তরে যদি কোনো বিমান সংস্থার বিমানও প্রবেশ করে, যাত্রী পরিবহন করে বা ওষুধ বিক্রি করে বা অন্যান্য কোনো বেসামরিক যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, খাদ্যদ্রব্য বিক্রি করে, তাদেরও কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি যে নিষেধাজ্ঞা রয়েছে তাতে যুক্ত হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘটনাকে অর্থনৈতিক মহাযুদ্ধ হিসাবে ইরানের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মহাযুদ্ধ ইরানের বিরুদ্ধে যা ঘোষণা করেছে তা বাস্তবায়ন করা সহজ নয়, কারণ এই ক্ষেত্রে ইরাক, তুরস্ক এবং চীনের মতো বড় যে সকল অর্থনৈতিক পার্টনার রয়েছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিতে হবে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ইরানের যে মোট বাণিজ্য রয়েছে তার একা বৃহত্তম অংশ দখল করে রেখেছে চীন। চীনের সঙ্গে ইরানের মোট বাণিজ্যের পরিমাণ প্রায় $32 বিলিয়ন বেশি ঘোষিত, যার মোট ইরানের বাণিজ্যের 26%। তুরস্কের সঙ্গে প্রায় 13.9% ইরানের মোট বাণিজ্য অংশীদারিত্ব রয়েছে, যার পরিমাণ $17.3 বিলিয়ন। এবং প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে রয়েছে $12.3 বিলিয়ন বাণিজ্য, যেটি ইরানের মোট বাণিজ্যের প্রায় 9.9%। দেখুন, চীন কোনো সাধারণ দেশ নয়, বর্তমান পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গেও চীনের বিপুল পরিমাণের বাণিজ্য রয়েছে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্ট বলছে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে পণ্য এবং সেবা মিলিয়ে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $494 বিলিয়ন। এর মধ্যে কেবল পণ্য বাণিজ্যের পরিমাণই $414 বিলিয়ন এবং সেবা বাণিজ্যের পরিমাণ $80 বিলিয়ন। এই বাণিজ্যে যুক্তরাষ্ট্র চীনে প্রায় $106 বিলিয়ন পণ্য রপ্তানি করে এবং চীন থেকে প্রায় $308 বিলিয়ন কাছাকাছি পণ্য আমদানি করে। এখানে বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের যে বোয়িং কোম্পানি রয়েছে তাদের বিমান রপ্তানির অন্যতম বড় বাজার হলো চীন। দীর্ঘদিন চীন বোয়িং থেকে কোনো ধরনের বিমান না ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল, যার জন্য বোয়িং এর বলতে পারেন বাজার অনেকটা নিচের দিকে চলে গিয়েছিল। রিসেন্টলি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর 200টির কাছাকাছি নতুন করে চীনা প্রতিষ্ঠানগুলো এই বোয়িং এর যাত্রীবাহী বিমান ক্রয়ের চুক্তি করেছে বা প্রতিশ্রুতি দিয়েছে। আর এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র যদি ইরানকে কেন্দ্র করে চীনের উপর নতুন নিষেধাজ্ঞা দেয়, তাহলে চীনও পাল্টা নিষেধাজ্ঞা দিতে পারে। চীনের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের যেই অবস্থানই হোক না কেন ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে চীনের যে নীতি রয়েছে তার কোনো পরিবর্তন হবে না। ইরান থেকে তেল ক্রয়ের বিষয়গুলো অব্যাহত থাকবে, কারণ এটি তার জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সুতরাং চীনের বিরুদ্ধে অ্যাকশন না নিলে ইরানের বিরুদ্ধে এই সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের কোনো কাজে আসবে না, যেখানে বড় শক্তির সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতে যেতে হবে। ন্যাটো জোটের ভেতরে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্ববৃহৎ পদাতিক বাহিনীর মালিক হলো তুরস্ক। ইউরোপের যে কোনো নিরাপত্তা বা ন্যাটোর যে কোনো সমীকরণে তুরস্কের গুরুত্ব অপরিসীম। এই তুরস্ক ইরান থেকে প্রায় $13 বিলিয়ন কাছাকাছি পণ্য আমদানি করে, যার বেশিরভাগই হলো প্রাকৃতিক গ্যাস। পাইপলাইনের মাধ্যমে ইরান থেকে প্রাকৃতিক গ্যাস এই তুরস্কের মোট যে গ্যাসের চাহিদা রয়েছে তা 30% কাছাকাছি পূরণ করে থাকে। দ্বিপাক্ষিক চুক্তির অধীনে 1964 সাল থেকে এই তুরস্ক পাইপলাইনের মাধ্যমে ইরান থেকে বিপুল পরিমাণের গ্যাস নিচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা যে কোনো সিদ্ধান্তে রাতারাতি এই গ্যাস আমদানি তারা বন্ধ করতে পারবে না, কারণ তাদের কাছে কোনো বিকল্প নেই। সুতরাং এই ক্ষেত্রে যদি যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায়, তাহলে তুরস্কের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিতে হবে, তাও আবার শক্তিশালী নিষেধাজ্ঞা, যেটি ন্যাটোর ভেতর জটিলতা আরও বাড়াবে। দেখুন, ইরাকের মতো দেশ তার জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় ইরান থেকে বিপুল পরিমাণের বিদ্যুৎ আমদানি করে। চাইলে ইরাকের প্রশাসন রাতারাতি এই সুবিধা থেকে সরে আসতে পারবে না। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংকট এবং সরকারেরও পতন হয়ে যেতে পারে, যেখানে পিএমএফ বা পপুলার মোবিলাইজেশন যে বাহিনী রয়েছে ইরান সমর্থিত, তাদেরও কিন্তু পার্লামেন্টের ভেতর ইরাকের এবং রাজনৈতিক কাঠামোতে শক্তিশালী অবস্থান রয়েছে। সুতরাং এক্ষেত্রে ইরাকের মতো দেশের উপরও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিতে হবে, যেটি ওই অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে এতদিন যুক্তরাষ্ট্র যে সুবিধা পেত সেটিও কিন্তু বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। দেখুন, একদিকে যখন কূটনীতিক কৌশল এবং নানান ধরনের সমীকরণে চীন, তুরস্ক এবং ইরাকের মতো দেশ একই স্থানে যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়িয়েছে, ঠিক এমতো অবস্থায় ফ্রান্সের সঙ্গে দ্বন্দ্ব বেড়েছে ইরানের। চলছে চরমভাবে কূটনীতিক উত্তেজনা। আপনি নিশ্চয়ই জানেন, রিসেন্টলি ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে ইরানের অভ্যন্তরে বিদেশি নাগরিক বা গোয়েন্দা সংস্থা যে প্রবেশ করছে, সেখানে সরাসরি ফ্রান্সের যে কূটনীতিকরা ইরানে অবস্থান করছেন তাদের সহযোগিতা রয়েছে। এবং এই ঘটনায় ফ্রান্সের 2 জন কূটনীতিকদের গ্রেপ্তারের ঘটনার বিষয়ে তোলপাড় তৈরি হয়েছিল। আর এর পরপরই নতুন করে ফ্রান্স সরকার তাদের দেশে থাকা ইরানের 2 জন কূটনীতিকদের বা রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। এবং ফ্রান্সের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ইরান পরিকল্পিতভাবে তাদের কূটনীতিকদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করেছে, যা তাদের কূটনীতিক পরিষেবার জন্য একটি কলঙ্ক। আর এর পাল্টা প্রতিশোধ হিসাবেই তারা ফ্রান্সের পক্ষ থেকে ইরানের কূটনীতিকদের বহিষ্কার করলো। দেখুন, এই ধরনের কূটনীতিক উত্তেজনা ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ফ্রান্সের প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে যে অবস্থান রয়েছে তা আরও পরিষ্কার করতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে অনেকে সামরিক বিশেষজ্ঞরা এমনটা আশঙ্কা করছেন যে ফ্রান্সের পক্ষ থেকে যৌথভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছুটা সামরিক কর্মকাণ্ডেও ইরানের বিরুদ্ধে তারা যুক্ত হতে পারে। দেখার বিষয়ে ফ্রান্স এই সার্বিক প্রেক্ষাপটে কি ধরনের বড় সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।